Dear students, welcome you all once again to my class. এবং আজকের এই ক্লাসে আমি তোমাদের যে নাটকটা ডিসকাস করব সেই নাটকটা কিন্তু ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের জন্য রয়েছে এবং একই সঙ্গে এসএসসি যেটা ক্লাস 11 এবং 12 এর যে গ্রুপ সেই গ্রুপেও রয়েছে এই নাটকটা রাইডার্স টু দ্য সি। ইনফ্যাক্ট এর আগের একটা ক্লাসে আমি রাইডার্স টু দ্য সির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটা ডিসকাশন করেছিলাম। সো আজকে সরাসরি আমি চলে যাব টেক্সট ডিসকাশনে। তবে টেক্সট ডিসকাশনে যাওয়ার আগে একটা ছোট্ট বিষয় তোমাদের উল্লেখ করে নিতে চাই। খেয়াল করে দেখো, এখানে আমি একটা ছোট্ট ব্র্যাকেটের মধ্যে একটা অংশ উল্লেখ করেছি। জেমস হিঞ্জ, বা যার পুরো নাম হচ্ছে জন মিলিংটন সিঞ্জ, এই নামটা কিন্তু মনে রেখো, জন মিলিংটন সিঞ্জ। উনার লেখা কয়েকটা ফেমাস নাটক আদার দ্যান রাইডার্স টু দ্য সি, সেটা আমি উল্লেখ করেছি। হোয়েন দ্য মুন হ্যাজ সেট, ইন দ্য শ্যাডো অফ দ্য গ্লেন, দ্য টিঙ্কার্স ওয়েডিং, দ্য ওয়েল অফ দ্য সেন্টস, দ্য প্লেবয় অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এই নাটকগুলো একটু মনে রেখে দিও, কারণ তোমাদের অথর সম্পর্কে যেহেতু কোনো প্রশ্ন এলেও আসতে পারে, সেক্ষেত্রে এই ছোটো ছোটো ইনফরমেশানগুলো কাজে লেগে যাবে। এবং ব্যাকগ্রাউন্ড হিসাবে যে জিনিসটা আমি আলোচনা করেছি সেখানেও বেশ কিছু ইনফরমেশান রয়েছে। আইরিশ রিভাইভাল, যেটা ড্রামাটিক রিভাইভাল ছিল, তো সেই রিভাইভালে বেশ কিছুটা তথ্য আমি দিয়েছি, যে তথ্যগুলো তোমাদের পরীক্ষা এলেও আসতে পারে। যাই হোক, এবার সরাসরি আমি চলে যাবো কিন্তু নাটকের টেক্সট অ্যানালিসিসে। এবং এখানে দেখতে পাচ্ছি এই ওয়ান অ্যাক্ট প্লের ক্যারেক্টার্স যারা রয়েছে: মরিয়া, অ্যান ওল্ড উম্যান, বার্টলি হার সান, ক্যাথলিন হার ডটার, নোরা ইয়াঙ্গার ডটার, মেন অ্যান্ড উইমেন। অ্যাকচুয়ালি মেন ক্যারেক্টার আমরা পাচ্ছি চারজনকে, আর বাকিদের অ্যাজ আ গ্রুপ অফ ক্যারেক্টার্স, যাদের মাইনর ক্যারেক্টার্স আমরা বলতে পারি, বা যেগুলো আমরা দেখি যাদের উপস্থিতি সিনেমাতে এক্সট্রা হিসাবে থাকে। তো এখানে গ্রুপ অফ পার্সনস, যাদেরকে আমরা মাইনর ক্যারেক্টার্স বলতে পারি। এবং সিন যেটা, অর্থাৎ যেটা প্রেক্ষাপট, লোকেল অফ দ্য প্লে, LOCALE, লোকেল অফ দ্য প্লে ইজ অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের পশ্চিম দিকে একটা আইল্যান্ড। অ্যাকচুয়ালি এই আইল্যান্ডটা বলা ভালো গ্রুপ অফ আইল্যান্ডস, তিনটে এখানে। এটা অ্যারান আইল্যান্ডস আমরা জানবো এই নামটা। এবং এখানে তিনটে আইল্যান্ড রয়েছে: আইরিশ মোর, আইরিশ ম্যান এবং আইরিশার। আইরিশ মোর MORE, আইরিশ ম্যান এবং আইরিশার SHER। তো এই তিনটে আইল্যান্ডের সমষ্টি হচ্ছে অ্যারান আইল্যান্ডস, এবং সেই অ্যারান আইল্যান্ডের প্রেক্ষাপটে নাটক শুরু হচ্ছে। লেটস মুভ অন টু দ্য টেক্সট। কটেজ কিচেন। আমরা যে স্টেজ ডিরেকশনটা দেখছি, ছোট্ট নাটক হলেও কিন্তু এলাবোরেট স্টেজ ডিরেকশনস রয়েছে, কারণ এই স্টেজ ডিরেকশনটা কিন্তু নাটকের প্রেক্ষাপটের সঙ্গে সঙ্গে ওখানকার মানুষজন যাদের জীবন নিয়ে নাটকটা লেখা হচ্ছে, সেই জীবনের মেন থ্রেডস অফ লিভিংগুলোকে বুঝতে সহায়তা করবে, এবং তাদের জীবনের হার্ডশিপস আমাদেরকে বুঝতে সহায়তা করবে। সেই জন্য নাটকটা পরিসরের দিক থেকে ছোট, ইট ইজ ব্রিফ ইন ইটস স্প্যান, বাট ইয়েট দেয়ার আর এলাবোরেট স্টেজ ডিরেকশনস। কটেজ কিচেন উইথ নেটস। আরটা দেখতে পাচ্ছি কুঁড়ে ঘরের একটা রান্নার জায়গা, রান্নাঘর, যেখানে জাল রয়েছে। মানে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে স্পেশাস নয়, কারণ রান্নাঘরে জাল ডাই করে রাখা আছে, তার মানে অন্য জায়গায় রাখার জায়গা নেই। ওকে। ওয়াইলস্কিনস। অ্যাকচুয়াল ওয়াইলস্কিন হচ্ছে মোটা ধরনের কাপড়, that is treated with oil, and that is used for making the clothes or coats or jackets for the mariners and sailors. অর্থাৎ নাবিকদের ড্রেস বানানোর জন্য তৈলাক্ত একটা কাপড়, যাতে জলটা অন্তত ওতে শোক না করে। সো সেটা হচ্ছে অয়েল স্কিনস। স্পিনিং হুইল, চরকা রয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি এখানে একদম প্রাচীন বলবো না, প্রিমিটিভ কাইন্ড অফ লিভিং এখানে চলছে। এখানে চরকায় সুতো কাটা হচ্ছে। অ্যাকচুয়ালি আমরাও ভারতেও দেখেছি একটা লম্বা সময় ধরে, স্বাধীনতা পূর্ব সময়, চরকায় কাটা কাপড় মানুষ ব্যবহার করতো। তাই স্পিনিং হুইল, সাম নিউ বোর্ড স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল। কতগুলো নতুন বোর্ড রয়েছে, হোয়াইট বোর্ডস এগুলো। অ্যাকচুয়ালি দিস বোর্ডস আর দেয়ার টু মেক কফিনস। এখানে ফার্স্টটা যে আমরা পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে এদের জীবনে মৃত্যু একজন কনস্ট্যান্ট ভিজিটার। এদের কাছে মৃত্যু খুব কমন একটা বিষয়, যেখানে অল টাইম মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট বা রিলেটেড জিনিসগুলোকে ওদের রেডি রাখতে হয়। যে কোনো মুহূর্তে ডেড বডি আসবে, কফিন বানাতে হবে। সেই জন্য সাদা রঙের বোর্ড এখানে দাঁড় করানো রয়েছে, দেখতে পাচ্ছি। সো সাম হোয়াইট বোর্ডস আর নিউ বোর্ড স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল, দেওয়ালের কাছে দাঁড় করানো রয়েছে, এটসেট্রা। ক্যাথলিন, আ গার্ল অফ অ্যাবাউট 20, বছর 21 মেয়ে ক্যাথলিন, ফিনিশেস নিডিং কেক। নিডিং অ্যাকচুয়ালি মানে হচ্ছে কেক বানানোর জন্য যে ব্যাটারিং করা হয়, অর্থাৎ জল দিয়ে ময়দা বা বিভিন্ন জিনিস গুলে যে ওই মণ্ডটা বানানো হয়, এবং তারপরে ওই কেক বানানোর ফাইনাল প্রসেসে যাওয়া হয়। এই পুরো
যে প্রি কুকিং ফেজটাকে বলা হয় নিডিং। তো ফিনিশেস নিডিং কেক অ্যান্ড পুটস ইট ডাউন ইন দ্য পট ওভেন। পট ওভেন অ্যাকচুয়ালি একটা পাত্র, সেটা বক্স শেপ, একটা পাত্র বক্স শেপ, এবং যার মধ্যে এখন আমরা পট যেটা পাই সেটা অনেক সার্কুলার ফর্মেও পাই। তো সেটা বাক্সের মতো দেখতে একটা ওভেন, মানে একটা পাত্র বাই দ্য ফায়ার, সেটা আগুনের পাশে রাখা রয়েছে। ওকে, অ্যান্ড দেন কোথায় গেল, ইয়েস, সি ফিনিশেস নিডিং দ্য কেক, অর্থাৎ গোলানোটা শেষ করলো, সেটা রাখলো কোথায়, পাত্রের, এবং সেটাকে অর্থাৎ প্রপার ওয়েতে কুকিং হওয়ার জন্য তাপের কাছে, আগুনের কাছে রাখলো। ওকে, দেন ওয়াইপস হার হ্যান্ড, তারপর হাতটাকে মুছে নিয়ে উইদাউট ওয়েস্টিং ইভেন আ সিঙ্গল মিনিট সে বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল, অর্থাৎ স্পিনিং হুইলে স্পিন করা শুরু করলো। মানে এদের জীবনে এত বেশি প্রেসিং সার্কামস্ট্যান্সেস রয়েছে, এত বেশি খাটতে হয়, যেখানে নষ্ট করার মতো সময় নেই। বিশেষ করে আজকে একটা বিশেষ পরিস্থিতিতে আরও সময়টা যেন শর্ট হয়ে গেছে, কারণ খুব সব শর্ট টাইমের মধ্যে, উইদিন এ শর্ট স্প্যান অফ টাইম তাকে কেকটা বানাতে হবে। ওকে, এবং সঙ্গে সঙ্গে সুতো কাটাও চলছে। সো অল বিজি লাইফ, টাইট সিচুয়েশন অফ লিভিং। নোরা ইয়াং গার্ল, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি নোরা ইয়াং গার্ল, কম বয়সী এক মেয়ে, পুটস হার হ্যান্ড ইন অ্যাট দ্য ডোর, দরজা দিয়ে মাথা গলিয়ে দিল, মানে উঁকি দিল। জাস্ট সি ইজ পিপিং থ্রু দ্য ডোর। নোরা ইন এ লো ভয়েস, হোয়াট ইজ সি, সে কোথায়, হু ইজ সি, সি ইজ দ্য মাদার। ওকে, মৌরিয়া, তো সে কোথায়, Kathleen, she is lying down, God help her, and maybe sleeping if she is able. Actually, I tell you that their language often lacks the sophisticated grammatical correctness, এবং এটাই তাদের কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন। এখানে যদি আমরা গ্রামাটিক্যাল কারেক্টনেস খুঁজতে যাই তাহলে কিন্তু মুশকিল আছে, বা লেখক ভুল করেছেন তা নয়। অ্যাকচুয়ালি এই গ্রামাটিক্যালি ইনকারেক্ট ল্যাঙ্গুয়েজটাই এই নাটকের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাসেটস। কারণ এই নাটকের ওইখানকার মানুষদের জীবনযাপন ধরার জন্য যদি সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজ বসিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু ওটা প্রচণ্ড রকম আর্টিফিশিয়াল এবং একটা ফলসিফাইড ল্যাঙ্গুয়েজ দাঁড়াতো, এবং এই ইম্প্যাক্টটাই তৈরি হতো না। ফলে তাদের মুখের ভাষাটাকেই তুলে এনেছেন নাট্যকার। কে বলছে যে সি ইজ লাইং ডাউন, মানে সে শুয়ে রয়েছে, পাশের রুমে একটা অ্যাডজয়নিং ছোট্ট রুম রয়েছে, সেখানে ঘুমাচ্ছে বা শুয়ে আছে, ঘুমাচ্ছে কিনা আমরা জানি না, শুয়ে আছে। অ্যান্ড গড হেল্প হার ইফ গড ইজ উইথ হার, যদি ঈশ্বরের সহায়তা হয়, অ্যান্ড মেবি স্লিপিং, হয়তো ঘুমোচ্ছে, কারণ মৌরিয়া ইজ সাফারিং ফ্রম ল্যাক অফ স্লিপ, মেন্টালি ডিভাস্টেটেড। ডিভাস্টেশনের কারণটা আমরা একটু পরেই আরও ভালো করে জেনে নেব। তার পরিবারের লং লাইন অফ মেল মেম্বার্স হ্যাভ বিন পেরিসড ইন দ্য সি, এবং সেই মারা যাওয়ার ঘটনাটা ঘটেই চলেছে। এবং তার ফ্যামিলিতে এই মুহূর্তে লাস্ট বাট ওয়ান, ঠিক আছে, now I am sorry, last but one is missing, the son Michael, যেখানে শেষের আগে সে কিন্তু অলরেডি মিসিং ইন দ্য সি, শেষ ইয়াংগেস্ট সান বার্টলি, সে এখন জীবিত, অর্থাৎ চোখের সামনে রয়েছে, এবং মাইকেল যে মিসিং, বেশ কয়েকদিন ধরে মিসিং, ফলে ইট ইজ অলমোস্ট সার্টেন দ্যাট হি ইজ ডেড, হি ইজ ফিনিশড। তো ফলে নোরা মেন্টালি খুব ডিভাস্টেটেড, একদম ব্রোকন স্যাটার বলা যেতে পারে। সো যে যখন একটা মানুষ যখন মেন্টালি খুব স্যাটার থাকে তার ঘুম কমে যায়, দ্যাটস ওয়াই সি সেজ, মিনস ক্যাথলিন সেজ, মেবি স্লিপিং ইফ সি ইজ এবল, যদি ঘুমানো তার পক্ষে সম্ভব, হয়তো একটু ঘুমোচ্ছে। নোরা কামস ইন সফটলি, খুব আস্তে আস্তে, নয়েজলেসলি, সাইলেন্টলি নোরা ভেতরে এলো, অ্যান্ড টেক্স আ বান্ডল ফ্রম আন্ডার হার শাল, এবং তার গায়ে একটা শাল চাপানো ছিল। শাল বলতে খুব দামি টামি কিছু নয়, শাল মানে একটা স্বাভাবিক চাদর আর কি, ঠিক আছে। সে চাদরের নিচ থেকে একটা পুঁটলি বের করলো। ক্যাথলিন স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, ক্যাথলিন কথা বলছে কিন্তু কাজটা ঠিকঠাক করে যাচ্ছে, খুব দ্রুত বেগে স্পিন করতে জিজ্ঞেস, হোয়াট ইজ ইট ইউ হ্যাভ, তোমার হাতে ওটা কী, যেটা তুমি নিয়ে এলে, ওটা কী। নোরা, দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, মিনস দ্য ইয়াং প্রিস্ট হ্যাজ ব্রট দেম। হু ইজ দ্য ইয়াং প্রিস্ট? ইয়াং প্রিস্ট দ্য লোকাল চার্চ ফাদার, উই মে সেফলি গেস। অ্যাকচুয়ালি এই ইয়াং প্রিস্ট কি সত্যিই ইয়াং? আমার যেটুকু মনে হচ্ছে না ওটা পড়ে, যে ইয়াং প্রিস্ট সত্যি ইয়াং এটা বলা নাও যেতে পারে, আবার হতেও পারে। অ্যাকচুয়ালি মেবি যে কখনো কখনো হয়ে যায়, নামটা যেমন কোনো নতুন মাস্টারমশাই যখন স্কুলে জয়েন করেন, আমাদের ছোটোবেলায় আমরা দেখতাম নতুন মাস্টারমশাই, তিনি দেখালো রিটায়ারমেন্ট স্টেজে চলে গেছেন, তখনও তাকে ওই এলাকার মানুষজন নতুন মাস্টারমশাই হিসেবে উল্লেখ করেন।
তো অ্যাকচুয়ালি এরকম হলেও হতে পারে, বাট নট শিওর। ইয়াং প্রিস্ট মে বি ইয়াং ইন এজ আর মে নট বি, হাউএভার। তো বলছে দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, মিনস দ্য ইয়াং প্রিস্ট হ্যাজ ব্রট দেম ইটস এ শার্ট অ্যান্ড এ প্লেন স্টোকিং, একটা জামা এবং একটা মোজা, ওকে, ওয়ার গট অফ এ ড্রাউন্ড ম্যান ইন ডোনেগাল। ডোনেগাল এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি নর্থ একটা জায়গা, খুব দূরবর্তী একটা জায়গা, নর্দার্ন প্লেস। সেইখানে একটা মানুষকে, ডুবন্ত মানুষকে, যা ডেড বডি ভেসে উঠেছিল, তার দেহ থেকে এই পোশাকগুলো খোলা হয়েছে। কারণটা কি না, ক্রিশ্চিয়ান পিপল তারা মানুষকে সমাধিস্থ করার আগে নতুন পোশাক পরিয়ে দেয়। সো পুরনো পোশাকগুলো খুলে আলাদা করে নেওয়া হয়, সেই পোশাকগুলোকে আনা হয়েছে একটা বান্ডিলে করে। ওকে, ইটস এ শার্ট অ্যান্ড এ প্লেন স্টোকিং ওয়ার গট অফ, হুইচ আর গট মিনস হু আর টেকন অফ দ্য বডি অফ দ্য ড্রাউন্ড ম্যান ইন ডোনেগাল। ক্যাথলিন স্টপস হার হুইল। এই খবরটা শোনার সঙ্গে সঙ্গে সি ইজ জার্কড, ওকে, সি ইজ শকড না বলে বলা হলো একটা ঝাঁকানি খেয়ে গেছে। অ্যাকচুয়ালি তারাও যে আশা করেনি মাইকেল মারা গেছে তা কিন্তু নয়, তারাও জানে ইট ইজ 99.99% শিওর মাইকেল মারা গেছে, তবুও 0.001% একটা আশা থাকে মানুষের, যেটাকে আমরা বলি না, ব্যর্থ আশা মরিয়াও মরে না, হোপিং এগেনস্ট হোপ। আশা যেখানে নেই সেখানে মানুষ আশা করে, তো সেখানে আশা হয়তো ছিল। কিন্তু আজকে যখন দেখা গেল একটা মৃত মানুষের কাছ থেকে জামা কাপড় আলাদা করে নিয়ে আসা হয়েছে এবং সে তার বাড়ি পর্যন্ত এসে হাজির হয়েছে, তাহলে আমরা ধরে নিতেই পারি যে কোয়াইট ন্যাচারালি এটা হচ্ছে যে ন্যাচারালি মেবি ফ্রম দ্যাট ড্রাউন্ড ম্যান অ্যান্ড হুইজ মোস্ট প্রবাবলি মাইকেল। তো দেখা যাচ্ছে কোথায় যে হাউ উড দে বি মাইকেলস, আই এম সরি ক্যাথলিন স্টপস হার হুইল উইথ এ সাডেন মুভমেন্ট। হঠাৎ করে একটা মোশন নিয়ে এটা বন্ধ করে দিয়েছে, অ্যান্ড লিনস আউট টু লিসেন, ঝুঁকে পড়লো নোরা কী বলছে শুনতে। সো দ্য বিজি লাইফস্টাইল অর দ্য বিজি অ্যাক্টিভিটিস অফ ক্যাথলিন অল অফ এ সাডেন কাম টু অ্যান হল্ট অ্যান্ড লিনস আউট টু লিসেন, ঝুঁকে পড়েছে শুনতে। হ্যাঁ, কী ব্যাপারটা কি? নোরা তখন বলছে উই হ্যাভ টু ফাইন্ড আউট ইফ ইটস মাইকেলস দে আর, আমাদেরকে এটা খুঁজে বের করতে হবে এটা মাইকেলের কিনা। ওকে, মাইকেলস, নোরা, হাউ উড হি গো দ্য লেংথ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ, কী করে সে অত দূর যাবে, ওই সে নর্থ অত দূরের যে লেংথ সেই পর্যন্ত তার ডেড বডি যাবে কী করে? সো মাইকেলের এটা হবে, এটা কীভাবে? সো হাউ উড দে বি অফ মাইকেলস, নোরা এটা কী করে মাইকেলের হতে পারে? কারণ একটা ডেড বডি ভেসে ভেসে ওই উত্তর পর্যন্ত, অত দূর পর্যন্ত চলে গেছে, ডোনেগাল পর্যন্ত, এটা কী করে সম্ভব? হাউ উড হি গো দ্য লেংথ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ। ওরা বলছে দ্য ইয়াং প্রিস্ট সেজ, ইয়াং প্রিস্ট কী বলছেন? হি ইজ নোন অফ দ্য লাইক অফ ইট। ইয়াং প্রিস্ট বলছেন যে তিনি এরকম ঘটনা আগে শুনেছেন। ইয়াং প্রিস্ট কনফার্মস দ্য ম্যাটার দ্যাট হি হ্যাজ দ্য আইডিয়া অর এক্সপিরিয়েন্স অফ সাচ কাইন্ড অফ occurrences when dead bodies are carried far away. Okay, none of the like of it. If it's Michael's there, যদি এটা মাইকেলের হয়, says he, you can tell herself he has got a clean burial. যদি সত্যিই আমরা নিশ্চিত হই যে এটা মাইকেলের পোশাকগুলো, তাহলে একে বলে দিও, মানে আমরা আমাদের মাকে, অর্থাৎ হার মানে মরিয়াকে বলতে পারি যে বিউরিয়ালটা একদম অ্যাজ পার দ্য ক্রিশ্চিয়ান রাইটস হয়েছে। ক্লিন বিউরিয়াল মানে প্রপার বিউরিয়াল হয়েছে, বাই দ্য গ্রেস অফ দ্য গড, ঈশ্বরের আশীর্বাদে। অ্যান্ড ইফ দে আর নট হিজ, যদি সেগুলো না হয়, মাইকেলের না হয়, লেট নো ওয়ান সে এ ওয়ার্ড অ্যাবাউট দেম, এগুলো নিয়ে কোনো আলোচনা করার দরকার নেই, কেউ যেন একটা কথাও মরিয়াকে না বলে, ফর সে উইল বি গেটিং হার ডেথ, কারণ সেক্ষেত্রে আরও বেশি সে মিজারেবল হয়ে যাবে। কারণ একটা ডেড বডি মিসিং, একটা মানুষ মিসিং, ডেড বডি যদি এখনও না শিওর হই এবং তার সম্পর্কে কোনো খবর আসেনি, একটা ডেড বডি ভেসে এসছে, তার থেকে পোশাক আশাক এসছে, এটা যদি বলা হয়, সেটা যদি মাইকেলের না হয়, তাহলে সে আরও বেশি মিজারেবল হয়ে যাবে। কারণ এটা তো মোটামুটি এক্সপেক্টেড একটা ফ্যাক্ট নিয়ে বসে আছে যে মাইকেল মারা গেছে, তার ডেড বডিটা অন্ততপক্ষে সমাধিস্থ হয়নি, এই যে একটা কষ্ট এখনও ভেসে বেড়াচ্ছে। হয়তো সমুদ্রের কর্মোরেন্টস যেগুলো রয়েছে, সিগাল রয়েছে, তারা হয়তো ছিঁড়ে ছিঁড়ে তার মাংস খেয়ে ফেলছে, এরকম একটা ভাবনা চিন্তা, এই একটা ভাবনা চিন্তা, ক্রুয়েল একটা ফ্যাক্ট তাকে আরও বেশি অসুস্থ করে তুলবে। সো কী বলছে? ইফ দে আর নট হিজ, লেট নো ওয়ান সে আ ওয়ার্ড অ্যাবাউট দেম, ফর সি উইল বি গেটিং হার ডেথ, সেজ হি উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, কেঁদে কেঁদে শোক করে করে সে হয়তো মরেই যাবে। দ্য ডোর হুইচ নোরা হাফ ক্লোজড ইজ ব্লোন ওপেন বাই এ গাস্ট অফ উইন্ড, হঠাৎ করে একটা বাতাসে ধাক্কা এসে দরজাটা
যেটা নোরা বন্ধ করে রেখেছিল খুলে দিয়েছে। ক্যাথলিন লুকিং আউট অ্যাংসাসলি, সে ভেবেছে তার মা এসে গেছে এবং শুনতে পেয়েছে তাদের কথা। একটু টেন্সড হয়ে উদ্বিগ্ন হয়ে বাইরে তাকিয়ে বলছে, ডিড ইউ আস্ক হিম উড ই স্টপ বাটলি গোয়িং দিস ডে উইথ দ্য হর্সেস টু দ্য গলওয়ে ফেয়ার? অ্যাকচুয়ালি গলওয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সিটি, মানে আমাদের ওয়েস্টার্ন পার্ট যেটা রয়েছে মেনল্যান্ডে, ওয়েস্টার্ন আয়ারল্যান্ডের মেন পার্টে এটা রয়েছে একটা বড় শহর, এবং সেখানে একটা লাইভলি অ্যাটমসফিয়ার রয়েছে এবং একটা খুব প্রসপারাস জায়গা। এখানে যদিও বলছে ফেয়ার, ফেয়ার মানে অ্যাকচুয়ালি এটা একটা বড় সড়ো বাজার আর কি। ওকে, তো সেই বাজারে বাটলে যাবে ঘোড়া বিক্রি করতে, তাহলে এখানে পশু কেনাবেচাও হয়, বিভিন্ন ধরনের মালপত্র হয়। অ্যাকচুয়ালি আরান আইল্যান্ড থেকে মানুষজন ওখানে যায় মালপত্র কেনাবেচা করার জন্য, এবং সেটা কিন্তু রেগুলার যাওয়া আসা হয় না, কারণ সমুদ্রে এত বেশি রাত থাকে, ওখানে যাওয়াটা একটা চ্যালেঞ্জিং বিষয়। ফলে ওয়েদারের উপরে ডিপেন্ড করে, ওয়েদার কন্ডিশনস বিচার করে মাঝে মধ্যে এগাদটা নৌকো ওখানে যায় এবং সেখানেই ম্যাক্সিমাম মানুষ ভিড় করে যাওয়ার জন্য। সেটাই বলছে বাটলে যে আজকে যাবে ওই প্ল্যান করে রেখেছে গলওয়ে ফেয়ারে, তাকে কি থামাবে? নোরা সেজ আই ওন্ট স্টপ হিম সেজ হি, অর্থাৎ ইয়াং প্রিন্স বলছে না না আমি থামাবো না। বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, কিন্তু তোমরা ভীত হয়েও না। হারসেলফ ডাজ বি সেইং প্রেয়ার্স হাফ থ্রু দ্য নাইট। হারসেল মিন্স মরি হারসেল, মারিয়া সারা রাত প্রে করতে থাকবে ঈশ্বরের কাছে তার ছেলের কল্যাণে। অ্যান্ড দ্য অলমাইটি গড ওন্ট লিভ হার ডেস্টিটিউটস সেজ হি উইথ নো সান লিভিং। ঈশ্বর এতটা নিঃসন্দেহে নিষ্ঠুর নন যে একটাও ছেলে বেঁচে থাকবে না, অর্থাৎ বাটলেও মারা যাবে, এক্ষেত্রে কী হবে, একটাও ছেলে বেঁচে থাকলো না, এরকম অবস্থা নিঃসন্দেহে অলমাইটি গড তাকে ফেলবেন না। অলমাইটি গড বা ডেস্টিন যাই বলে না কেন, হ্যাজ প্লেড এনাফ অফ ক্রুয়েল ট্রিক্স উইথ দিস ফ্যামিলি, কিন্তু সেই অলমাইটি গড নিঃসন্দেহে এতটা নিষ্ঠুর নন যে একদম তাকে ডেস্টিটিউট করে দিয়ে যাবে, নিঃস্ব করে দিয়ে চলে যাবে, উইথ নো সান লিভিং, উইথ নো মেল পার্সন ইন দ্য ফ্যামিলি লিভিং, এরকম অবস্থায় যাবে না। এবং যেহেতু মারিয়া সারা রাত যখন বাটলে হয়তো সমুদ্রে থাকবে জার্নি করার সময়, সারা রাত জেগে জেগে হয়তো প্রার্থনা করতে থাকবে, সো ঈশ্বর নিঃসন্দেহে তার প্রার্থনা শুনবেন। অ্যাকচুয়ালি এটা সত্যিকে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। এখানে দুটো বিষয় বলার রয়েছে। ইয়াং প্রিস্ট তার রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে একটা কথা বলেছেন, এবং এই কথাটা শুধু রিলিজিয়াস কথা নয়, এর সঙ্গে মিশে রয়েছে কিন্তু একটা ইনহেরেন্ট ট্র্যাজিক ফ্যাক্ট, যে এদেরকে কিন্তু যেতেই হয় ইদার ফর ফিশিং অর ফর সেলিং অ্যান্ড বাইং থিংস অন টু দ্য সি। অ্যাকচুয়ালি রাইডার্স টু দ্য সি, এই কথাটার মধ্যে একটা পাঞ্চ রয়েছে। পাঁচটা হচ্ছে বা একটা ক্লু রয়েছে। রাইড এই শব্দটার সঙ্গে আমরা জানি অন কথাটা বা অন এই প্রিপোজিশন আমরা বসাই, রাইড অন সামথিং, কিন্তু রাইড টু কেন, এই ব্যাখ্যাটা আমি শেষে দেবো, যাই হোক না কেন। তো সেক্ষেত্রে এদের কিছু করার নেই, দে আর লেফট উইথ নো আদার ওয়ে আউট বাট টু গো টু দ্য সি, বাট টু মেক দেয়ার ভয়েস ওভার দ্য সি। তো সেক্ষেত্রে ফিশিংয়ের কারণেই হোক, যে কোনো কারণেই হোক, বা মেনল্যান্ডে যাওয়ার জন্য হোক, তাকে সমুদ্রে যেতেই হবে। এবং সেক্ষেত্রে যেহেতু অপশানস খুব কম এদের কাছে, জার্নির অপশানও কম, তাই বাটলের কাছে কিছু অপশান হয়তো পড়ে নেই। প্রশ্ন উঠতে পারে জীবনের থেকেও কি যাওয়াটা খুব জরুরি? অ্যাকচুয়ালি জীবনে বেঁচে থাকার জন্য তো কিছু রসদ লাগে, আর সেই রসদটা পাওয়ার জন্য টাকা পয়সা লাগে। টাকা পয়সা ইনকামের জন্য তাদের এই যে বিভিন্ন পশু টশু যারা পালন করে সেগুলো সেল করতে হবে। তো অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িয়ে রয়েছে। তো সেই জন্য ইয়াং প্রিস্ট বলছেন যে আমি ওকে থামাবো না, কারণটা কি তিনি তার মতো ব্যাখ্যা দিয়েছেন, নিঃসন্দেহে তার বিপদ হবে না আমি আশা করছি, কারণ তার মা এত বেশি ডিভাউটলি প্রে করবে ঈশ্বরের কাছে যে ঈশ্বর নিঃসন্দেহে তার প্রতি সদয় হবেন। অ্যাকচুয়ালি সত্যি সদয় হবেন কিনা সেটা তো সময় বলবে, কিন্তু এইটুকু অংশ যেটা আমরা এতক্ষণ কভার করলাম, আমি এই ক্লাসটা আজকে খুব একটা লম্বা করবো না। এখানে আমরা অন্তত একটা জিনিস বুঝতে পেরেছি যে এই মানুষগুলো যারা অ্যারান আইল্যান্ডে বাস করে, অ্যারান আইল্যান্ডার্স, তাদের জীবন কিন্তু খুব হার্ডেস্ট আর্নড বলা ভালো, এবং তাদের জীবনে প্রতি মুহূর্তে স্ট্রাগল, এবং শুধু স্ট্রাগল নয়, ট্র্যাজেডি জড়িয়ে রয়েছে। এরকম একটা জীবন যারা কাটায় তারা খুব স্বাভাবিকভাবেই ফেটালিস্ট হয়ে যাবে, অর্থাৎ নিয়তিবাদী, এবং তাদের মধ্যে অনেক রকম সুপারস্টিশন বিলিভস থাকবে, এবং তারা প্রচণ্ড রকমভাবে সেকি ইন মাইন্ডসেট থাকবে, এবং অ্যাট দ্য সেম টাইম তাদেরকে হার্ডওয়ার্কিংও হতে হবে। সবগুলো টাচই কিন্তু আমরা এর মধ্যে অল্প অল্প পেয়ে গেছি। বাকি যে পোর্শনটা নাটকে রয়েছে সেটা আমরা হয়তো একটু ফার্স্ট এগোবো, কিন্তু এই অংশটা আমাদের ইনিশিয়াল পার্টটা অনেকগুলো টাচ দিয়ে দিল, যেগুলো কিন্তু আমরা পরবর্তী সময় আরও এলাবোরেটলি এখানে প্রেজেন্টেড হতে দেখব। সো
আজকে ক্লাসটা আমি খুব ছোট করে নিলাম, তার কারণ এই নাটকের শুরুটা জেনারেলি একটু এলাবোরেটলি বলে দেওয়া দরকার থাকে, তাদের জীবনটা কেমন, তারপর আমরা একটু গতিটা বাড়াবো। সো থ্যাংক ইউ, আজকের ক্লাসটা এখানে শেষ করি। দেখা হচ্ছে পরের ক্লাস বা ক্লাসগুলোতে। স্টে ওয়েল, স্টে কানেক্টেড, মিট ইন দ্য নেক্সট ক্লাসেস।